গভীর রাতে ঘুমন্ত পুরো জমিদার বাড়ি, আকাশে চিকন এক চাঁদ আর তারার মেলা। বাহিরে থেকে থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। এই গভীর রাতে জেহব এসেছে লিসার ঘরে। ভেবেছিল ঘরের দরজা বন্ধ হবে, কিন্তু তার ভাবনা ভুল করে ঘরের দরজা খোলা পায় জেহব। জেহব বেশ খানিকটা অবাক হলেও আলগোছে ঘরে ঢোকে। বিছানায় লিসা জিমিনকে ঘুমন্ত অবস্থায় দেখে নিঃশব্দে এসে মেঝেতে হাঁটু মুড়িয়ে বসে। কাপা কাপা হাতে লিসার ব্যান্ডেজ করা হাতটা ধরে কয়েকটা ফাঁকা ঢোক গেলে ব্যান্ডেজ হওয়া হাতটা কিছুক্ষণ ছুঁয়ে দিয়ে তাকায় লিসার মুখের দিকে। মেয়েটার চোখ মুখ ফোলা ফোলা, চোখের পাতা তখনও ভেজা। জেহব ফের কাপা কাপা হাতে লিসার চোখের পাতা ছুঁয়ে দেয়। বিড়বিড় করে বলে, আমার অন্যায়ের শাস্তি আমাকে না দিয়ে কেন নিজেকে দিতে চাইলি লিসা? আমি তো জানি আমি খুব বড় একটা অন্যায় করেছি। তুই আমাকে কেন শাস্তি দিলি না? তুই আমাকে 2-4টা থাপ্পড় দিতি, মারতি, কাটতি, তোর যা মন চায় করতি, কিন্তু নিজেকে কেন শাস্তি দিলি? অনেক বেশি কষ্ট পেয়েছিস তাই না? জেহবের চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ে লিসার হাতে। জেহব হাতটা আগলে নিয়ে আলগোছে মাথা রাখে হাতের উপর, কোনো রকম কান্না না আটকে ফের বলে, আমি তোকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি তাই না লিসা? আমি তো তোকে পাবার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। ভুল ঠিক ভাবার বিন্দুমাত্র জ্ঞানও ছিল না আমার। কিন্তু যদি জানতাম এই একটা ভুল সিদ্ধান্তের জন্য তুই কষ্ট পাবি, তবে আমি হাসি মুখে তোকে অন্যের হতে দেখতাম। তোকে যে বড্ড ভালোবাসি লিসা, সেই কবে থেকে আবেগের রঙে ভাসতে শুরু করার পর থেকেই তো তোর প্রতি দুর্বলতা আমার। আমি তোকে অনেক বেশি কষ্ট দিয়েছি তাই না? আমি খুব খারাপ তাই না লিসা? আমাকে আর একটা বার ভালোবেসে শুধরে নিবি লিসা? আমি আর কখনো তোকে কষ্ট দিব না, একদম পাক্কা প্রমিস। জেহব কাঁদছে তখনও। প্রত্যেকটা পুরুষই হয়তো একজন নারীর প্রতি দুর্বল। আত্মসম্মান ব্যক্তিত্ব সবার ক্ষেত্রে খাটলেও দিন শেষে সবাই একজনের কাছে আবেগী হয়ে পড়ে। কিশোর বয়সের প্রেমের মতো জীবনটাকে আরও একবার রঙিন বসন্ত করে তোলে। জেহব লিসার হাতে পরপর দুটো চুমু দিয়ে বলে, আমি জানি লিসা আমি ক্ষমার অযোগ্য, তবু আমি তোর কাছে আজীবন ক্ষমা চেয়ে যাব। তুই আমার হবি কি না জানা নেই, তবে আমার অন্যায়ের জন্য আমি তোর পা ধরেও ক্ষমা চাইতে রাজি। নিজেকে কখনো কষ্ট দিস না প্লিজ। আমার উপরে যত রাগ অভিমান অভিযোগ সব আমার উপরেই দেখাস, তবুও নিজের ক্ষতি করিস না। তুই না চাইলে আমি কখনো তোর সামনেও আসবো না, তবুও তুই নিজের ক্ষতি করিস না লিসা। আমি যে কতটুকু ভালোবাসি তোকে তা কখনোই মুখে প্রকাশ করতে পারবো না। তুই তো জানিস আমি ভীষণ এলোমেলো, আমি পারি না গুছিয়ে কিছু বলতে। তুই তো আমাকে সব সময় আমার সব না বলা কথাগুলোই বুঝে নিতি। আরও একবার বুঝে নে না লিসা আমাকে। জেহব এরপর কিছুক্ষণ চুপ করে বসে থাকে, তারপর চোখ মুছে উঠে লিসার কপালে ছোট করে চুমু দেয়। কোনো রকম এলোমেলো পায়ে বের হয়ে যায় ঘর থেকে। জেহব চলে যাওয়ার সাথে সাথেই চোখ মেলে তাকায় লিসা, ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে। চোখের কোণ বেয়ে জল গড়ায়, কপালে হাত রেখে কান্না ভেজা কণ্ঠে বলে, শুধু বাহিরের ক্ষতটাই দেখলে জেহব ভাই, ভেতরটা যে একদম রক্তাক্ত হয়ে আছে এটা একবারও দেখলে না? আমার প্রতি এই অসীম ভালোবাসা যদি এত সব ঘটনার আগে দেখাতে, আজ আমরা দুজনে হয়তো একে অন্যের সাথে আষ্টে পৃষ্ঠে থাকতাম। কথাটা বলেই লিসা কান্না করতে লাগলো। সকালবেলায় লিসাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে জাংকুক আর জেনি। ডেইজি এসে কয়েকবার ইয়োনো আর মোমোর কথা জিজ্ঞেস করলেও কেউ কিছু বলেনি। কাল যা হয়েছে তাতে কারোরই মন মেজাজ ভালো না। তার উপর মোমোর কুকর্মের কথা স্বীকার করাতে মেজাজ আরও খারাপ হয়ে আছে সবার। কিন্তু নিজের বোনের এমন বিশ্বাসঘাতকতা কি আদৌ ডেইজি মেনে নিতে পারবে? এটা কি সম্ভব? জিন নিজ মনে ভাবছিল আর কাজ করছিল। ন্যান্সি জিনের সাথে একাই কাজ করছে দেখে তে নিজেও তাড়াতাড়ি করে আসে কাজ করতে। জিনের সাথে কাজে হাত দিয়েছিল তখনই ন্যান্সি নিচু স্বরে বলল, এত দেরি করলে যে? বড় ভাইজান উঠেছে ঘুম থেকে? তে মাথা নাড়িয়ে বলল, না। তারপর নিজের কাজে মন দিল। জিন তের সাথে কথা বলে না ঠিক মতো, তবে আজ চুপ করে থাকলো না। তেকে ছোট করে বলল, বড় বউ, ডেইজি কয়েকবার মোমো আর ইয়োনোর খোঁজ করেছে।
আমি কিন্তু কিছুই বলিনি। ভাবছি মেয়েটা কি আদৌ মানতে পারবে আপন বোনের বিশ্বাসঘাতকতা। তে এক পলক জিনের দিকে তাকালেও প্রথমে কিছু বলে না। নিজ কাজে মন দিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলে, মানতে না পারলেও মেনে নিতে হবে। সত্য তো সবসময় সত্যই হয়। মানতে পারলেও মোমো খালা দোষী, আর না মানতে পারলেও মোমো খালা দোষী। আমি তো ভেবেছিলাম কাকিকে আপনি সবটা বলেছেন, কিন্তু এখন তো উল্টো কথা বলছেন। জিন মুখ দিয়ে চ শব্দ উচ্চারণ করে বলে, যত সহজ ভাবছো তত সহজ নাকি বড় বউ? ডেইজি মানতে পারবে না এসব। তে তখন রেগে বলল, কেন মানতে পারবে না? যেখানে নিজের স্বার্থের জন্য একজন মা তার মেয়েকে মেরে ফেলতে চায়, সেখানে বোনের সাথে বোনের বিশ্বাসঘাতকতাটুকু বড় কোনো বিষয় না। তাই কাকি ঠিক বুঝবে। আপনি বুঝিয়ে বলেন সবটা, আর না পারলে আমাকে বলবেন, আমি বলে দিব। তের এমন কথা শুনে ডেইজি তের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আর ভয়ে ফাঁকা ঢোক গিলে মনে মনে ভাবে, মেয়েটা এখনই অতীত টানতে শুরু করেছে কেন? তে আর চোখে সবটাই দেখে। এর মধ্যে জেনে আসে, তের দিকে তাকিয়ে বলে, জাঙ্কু ঘুম থেকে উঠেনি বড় বউ? কখন যাবে ডাক্তারের কাছে? তে স্বভাব সুলভ স্বাভাবিকভাবেই বলে, তারা তো ডাক্তারের কাছে যাবে না কাকি, ডাক্তার কাকা নিজেই আসবে। জেনে ছোট করে ওহ বলে। তে কাজ শেষ করে হাত ধুয়ে আপন মনে নিজেদের ঘরের পথে আসে। উদ্দেশ্য জাঙ্কুকে ডেকে দিয়ে লিসার ঘরে যাবে তাকে খাওয়াতে, কিন্তু পথিমধ্যে নিজের শাড়ির আঁচলে টান পড়ায় থেমে যায়। হুট করে এমন হওয়ায় ভেতরে ভেতরে চমকালেও ওপরে নিজেকে স্বাভাবিক রাখেতে বড় বড় শ্বাস নিয়ে পিছু ফিরে দেখে কাই দাঁড়িয়ে আছে, হাতে তার আঁচলের একটা অংশ। রাগে চোয়াল শক্ত হয়ে আসে তের। মনে মনে কঠিন এক সিদ্ধান্ত নেয়। কায়ের হাত থেকে শাড়ির আঁচল টানতে নিলে কাই আরো শক্ত করে আঁচল চেপে ধরবে। মুখে শয়তানি হাসি ঝুলিয়ে নিয়ে বেশ রসিয়ে রসিয়ে কাই বলে, বড় ভাবিজান মনে হয় অনেক ব্যস্ত। তে নিজের শাড়ির আঁচল ছেড়ে দিয়ে ভালো মতো দাঁড়ায়, তারপর কায়ের চোখে চোখ রেখে বলে, জি দেবর ভাই, আমি আসলে এখন খুব ব্যস্ত, শাড়ির আঁচল ছাড়ুন। কাই ছাড়ে না, উল্টা শাড়ির আঁচলে আরো জোরে টান দেয়। তে তাল সামলাতে না পেরে দুপা এগিয়ে যায় কায়ের দিকে। কাই নিজের হাসি ধরে রেখে বলে, এত ব্যস্ততা থাকলে চলবে ভাবিজান? নিচে তো সবাই ব্যস্ত, আপনি না হয় একটু ব্যস্ততা কাটিয়ে এই দেবরের দিকে একটু নজর দিলেন, তাতে ক্ষতি কি? এই হাত বগল দাবা করে নিজেই এগিয়ে এক হাতে দূরত্ব রেখে দাঁড়ায় কায়ের সামনে। কণ্ঠে তেজ রেখে বলে, অবশ্যই, তবে আপনি বোধহয় ভুলে গেছেন যে আমি আপনার বড় ভাবিজান জিওন জাংকুকের বউ। কাই তখন হেসে বলল, ভুলবো কেন ভাবিজান? আমি তো জানি আপনি আমার বড় ভাইয়ের বউ। এর জন্যই তো আসলাম আপনার কাছে একটু অল্প কিছু শিখতে। কথাটুকু বলতে দেরি হলেও তের থাপ্পড় মারতে এতটুকু সময় দেরি হলো না। গায়ের সমস্ত শক্তি দিয়েই কাইকে সে থাপ্পড় মারল, আর এর জন্যই কাই দুই পা সরে গেল। তে টান দিয়ে শাড়ির আঁচল ছাড়িয়ে নিজের গায়ে ভালো মতো জড়িয়ে নিল। কাই রক্তচক্ষু নিয়ে তাকায় তের দিকে। তে হেসে বলল, আমিও আপনাকে একটু শিক্ষা দিলাম দেবর ভাই। বড় ভাবির আঁচলে টান দেওয়া কত বড় অন্যায় তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম। তা দেবর ভাই, শিক্ষা কি হয়েছে নাকি আরও একটু লাগবে? কাই রাগে কটমট করে উঠে আঙ্গুল উঁচিয়ে দাঁত চিবিয়ে চিবিয়ে তেকে বলল, কাজটা ভালো করলি না তুই। তে দ্বিগুণ রেগে গেল। কায়ের মতো আঙ্গুল তুলে চোয়াল শক্ত করে বলল, কাজটা শুধু ভালো না, একদম মহৎ একটা কাজ করেছি। তোর মতো জানোয়ারকে কেউ শিক্ষা দিতে পারে না, তবে আমি একটু একটু করে দিব। আমি আয়ু না যে তোর মিষ্টি কথায় গলে যাব। আমি তে, আমাকে ছুতে আসলেও তোর হাত পুড়বে। আর তোকে থাপ্পড় মারায় তুই আমার কি করে নিবি করে নে। তুই অন্যায় করেছিস, আমি শাস্তি দিয়েছি, এতে তোর বাপেরও ক্ষমতা নাই তের একটা চুল বাঁকা করবে। তের আগুন চোখে তাকিয়ে কায়ের গায়ের লোম দাঁড়িয়ে যায়। মনে মনে ভাবে, মেয়েটাকে যতটা সাদাসিধে ভেবেছিলাম, মেয়ে তো এতটাও সাদাসিধা না। তা হাড়ে হাড়ে টের পাচ্ছে কাই। মনের মধ্যে জিদ মাথা চাড়া দিয়ে ওঠে। তের আগুন চেহারার দিকে তাকিয়ে দূর থেকে হাসে জাংকুক। হাতটা মুষ্টিবদ্ধ করে নিয়ে বিড়বিড় করে বলে, জিওন তেয়ং,
একদম পারফেক্ট এই জীবন চাঙ্গকের জীবন সঙ্গী হিসেবে। অপরদিকে আজ জিমিনকে পড়াতে আসেনি সুগা। লিসার বিষয় জানার পর আর কালকে জিমিনের অভিমানের পর সে ভেবেছে জিমিনকে একটু হালকা হওয়ার সময় দিক। বেচারি জিমিন সুগার উপর ভীষণ করে অভিমান করেছে। সুগা আসেনি বলে সেও কিছু বলেনি। জিনকে সুগা গতকালই বলে গেছে আজ আর পড়াতে আসবে না। লিসা অসুস্থ বিধায় ঘর থেকে বের হচ্ছে না। তে লিসার সাথে আছে। এই ফাঁকে জিমিন বাড়ি থেকে বের হয়ে গেছে। মন খারাপ নিয়ে চুপচাপ চলে এসেছে জমিদার বাড়ির বড় দিঘির সামনে। সময়টা তখন সন্ধ্যার আগে, গোধূলি লগ্ন। আকাশের লাল আভার দিকে তাকিয়ে দু পা পানিতে ভিজিয়ে রেখেছে জিমিন। রোদ নেই, তবে আকাশের এই লালা ভাবটা যেন জিমিনের মুখের উপরেই পড়ছে। বোকা জিমিন অনেক অনেক চিন্তা ভাবনার মধ্যে ডুবেছিল, খেয়ালই করেনি তার মাস্টার মশাই তার পাশে এসে বসেছে। সুগা অনেকটা সময় পরও জিমিনের সারা শব্দ না পেয়ে নিজেই গলা পরিষ্কার করে। জিমিন চমকে তাকায়, সুগাকে দেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে তার মুখের দিকে। সুগা ঠোঁট কামড়ে হেসে বলে, আমি কিন্তু তোমার স্বপ্ন না, আবার স্বপ্ন ভেবে ভুলভাল বকো না। জিমিন দীর্ঘশ্বাস ছেড়ে মুখ ফিরিয়ে নেয়। সুগার মুখটা কালো হয়ে যায়, চোখ ছোট ছোট করে জিমিনের মুখের দিকে তাকিয়ে বলে, মুখ ফিরিয়ে নিচ্ছ কেন জিমিন? কথা বলবে না আমার সাথে? জিমিন জবাব দেয় না। সুগা দুইটা জবা ফুল তুলে ধরে জিমিনের সামনে। জিমিন একবার তাকে ফের নজর সরিয়ে নিয়ে বলে, এগুলোর প্রয়োজন নেই মাস্টারমশাই, আপনি আজ পড়াতে আসলেন না যে। সুগা বোঝে জিমিন তার উপর অভিমান করে আছে। অসহায় চোখে তাকিয়ে থাকে জিমিনের মুখপানে। জিমিনের সেদিকে কোনো খেয়াল নেই। সুগা কয়েকবার ফাঁকা ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলে, দেখো জিমিন, আমি দুঃখিত, আমি কাল বুঝতে পারিনি। তাছাড়া তোমাকে তো আমি মারি না বলো, তুমি একেবারে খুব ফাঁকি দিচ্ছ ইদানিং, এর জন্যই রেগে কিছু না শুনেই না বুঝেই মেরেছি। আমি তো তোমার ভালোর জন্যই। জিমিন তখন সুগাকে থামিয়ে বলল, আমি কি আপনাকে কিছু বলেছি মাস্টার মশাই? আপনি আমার মাস্টার মশাই, তাই আমাকে মারতেই পারেন। আর আপনি কাল থেকে পড়াতে আসবেন, আমি ভালো মতো পড়া পড়ে রাখবো। সুগাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় জিমিন। জিমিনের হঠাৎ এমন পরিবর্তন হজম হয় না সুগার। হজম করতে তার সময় লেগে যায় বেশ অনেকটা। জিমিনের যাওয়ার দিকে তাকিয়ে থেকে সুগা বিড়বিড় করে বলে, এটা কি সত্যি জিমিন ছিল? সেই বোকাশোকা জিমিন?